গুড ইভিনিং স্টুডেন্ট। লাস্ট ক্লাসে আমরা যেটা ডিসকাস করেছিলাম সেটা হলো যে বোর মডেলের লিমিটেশান কী ছিল, যে না পরমাণুর বর্ণালীর যে হাইড্রোজেন স্পেকট্রামের লাইনগুলো আরও সূক্ষ্ম স্তরভাগে ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার ফলে এবং তার ব্যাখ্যাগুলো পাওয়া যাচ্ছিল না। যে হাইড্রোজেনের বর্ণালী যে আরও অতি সূক্ষ্ম মেজারমেন্ট করলে তখন যে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে যে লাইনগুলো দেখা যায় তার মেজারমেন্ট করা যাচ্ছিল না। সেটা আমরা বোর্ডের লিমিটেশনে পড়েছিলাম, আরও অনেক কিছু লিমিটেশন যেগুলো ছিল সেগুলো আমরা পড়েছিলাম। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1913 সালের মোজেল মোজেলের এক্সট্রা এক্সপেরিমেন্ট কী বলছে 1913 সালে না, মোজেল সূত্র কী বলছে, কোনো মূলের বৈশিষ্ট্যমূলক এক্স রে বর্ণালীর চূড়ার কম্পাঙ্কের বর্গমূল তার পারমাণবিক সংখ্যার সাথে সমানুপাতিক। মানে মোজলের সূত্র 1913 সালে আবিষ্কার হয়েছিল। তিনি বলেছিলেন যে তিনি কী করেছিলেন না, কোনো মেটাল মানে টাংস্টেন বা মলিবডেনামকে রে দিয়ে অ্যাটাক করেছিলেন এবং সেখান থেকে ইলেকট্রনগুলো ট্রানজিশন হয়েছিল। ইলেকট্রনগুলো ট্রানজিশন লোয়ার স্টেট টু আপার স্টেটে গিয়েছিলো। সেই লোয়ার স্টেট টু আপার স্টেটে যাওয়ার পর ইলেকট্রনগুলো যখন হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে আবার যখন নামছে, নামার ফলে তাদের যে ফ্রিকোয়েন্সির বর্গমূলের সঙ্গে ফ্রিকোয়েন্সির সাথে তার প্রোটন সংখ্যা সমানুপাতিক। মানে যত প্রোটন সংখ্যা বাড়ছে, ধরো হচ্ছে কী বললাম, হাইড্রোজেন, কার্বন, সিলিকন, জার্মেনিক পরপর করে যত বাড়ছে, নাইট্রোজেন করে যত প্রোটন সংখ্যা বাড়ছে, তার কম্পাঙ্কের বর্গমূল্য তত বাড়ছে। তার মানে কি, যত জেড বাড়ার সাথে সাথে তার ফ্রিকোয়েন্সিগুলো বাড়ছে। তিনি সেটাই বলেছিলেন, কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রে বর্ণালীর চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলের পারমাণবিক সংখ্যার সাথে সমানুপাতিক। ঠিক আছে, বৈশিষ্ট্যমূলক চূড়ার কম্পাঙ্কে। এই 1913 সালে মোজলের সূত্র আবিষ্কার হওয়ার পর যেটা আমরা আগে পড়িয়েছিলাম যে মনে পড়ে, যেটা আমরা ইয়েতে পড়িয়েছিলাম, যে তোমার পিরিয়ডিক টেবিলে যে মডার্ন ফর্ম অফ পিরিয়ডিক টেবিল মডার্ন সূত্রটা কি না, পিরিয়ডিক টেবিলের আধুনিক সংশোধিত রূপ কি না, বলেছিলাম 1913 থেকে 14তে আগে পড়েছিলাম, মনে দেখবে খাতাতে, যারা নোট করেছো দেখতে পাবে। মোজেলের এক্স রে এক্সপেরিমেন্টের সাহায্যে জানা যায় যে অ্যাটমিক নাম্বারই মেন প্রায়োরিটি পায় প্রোটন অ্যাটমের মধ্যে। তাহলে মোজেলের এক্স রে এক্সপেরিমেন্ট 1913 সালে আবিষ্কার হওয়ার পরই তখন আধুনিক সূত্রটা ডিসকভার করা হয়। কি আধুনিক সূত্রটা কি, মৌলের ভৌত রাসায়নিক ধর্ম পরমাণু ক্রমাঙ্কের সাথে পুনরাবৃত্ত হয়। তাহলে মোজেলের এক্স রে এক্সপেরিমেন্ট করার পর দেখা গিয়েছিল। ঠিক আছে, সেটাই আমি তোমার বললাম যে 1913 সালে যে মোজলে এক্সপেরিমেন্ট হয়েছিল, মোজলে এক্স রে এক্সপেরিমেন্ট হওয়ার পর পর্যায় সারণীর মডার্ন সূত্রটা পাওয়া গেছিলো, যেটা আমি তোমাদের পড়িয়েছি। চলো ব্যাক টু আওয়ার টপিক ইন আওয়ার অ্যাটমিক স্ট্রাকচার, যেখানে আমরা পড়ছিলাম। তো দেখে নেব যে দেখো, এখানে আমি একটা ফ্রিকোয়েন্সি নিউ ভার্সেস অ্যাটমিক নাম্বার একটা প্লট করেছি। ফ্রিকোয়েন্সি নিউ ভার্সেস যত ফ্রিকোয়েন্সি বাড়ছে তার অ্যাটমিক নাম্বারের সাথে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। তাহলে অ্যাটমিক নাম্বারের সাথে ফ্রিকোয়েন্সি রিলেশনটা সরল সম্পর্ক। তার মানে মেনলি অ্যাটমের যে পার্ট, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে প্রোটন নাম্বার জেডের উপর নির্ভর করে, যেটা হচ্ছে যে প্রোটন নাম্বারের উপর নির্ভর করে। তাহলে মেনলি অ্যাটমের যে ধর্ম সেটা প্রোটনের উপর নির্ভর করছে। ঠিক আছে, সেটাই তার মোজলে এক্সট্রা এক্সপেরিমেন্টের মধ্যে বলেছে। এটা তুমি ক্লাস 12 ফিজিক্সে পড়বে, সেখানে বৈশিষ্ট্যমূলক চূড়ার কম্পাঙ্ক কীভাবে ট্রানজিশন হচ্ছে, এক্সরে হার্ড এক্সরে, সফট এক্সরে, সেগুলো তোমার বিভিন্ন রকম দেখানো হবে। ঠিক আছে, সেটা আমাদের এখানে কেমিস্ট্রির মধ্যে অতটা নেই, সেটা আমি একটু স্কিপ করে যাচ্ছি। যেটা আছে সেটা হচ্ছে সোমারফেল্ড মডেল। চলে এসো 1915 সালে আমি সোমারফেল্ড মডেলে চলে আসি, যেটা আমাদের কেমিস্ট্রির মধ্যে আছে। সোমারফেল্ড মডেল বলছে কি বলছে না, তোমাদের বলছে যেটা বোর মডেলের সাহায্যে, আমি এখনও বলছি, যেটা বোর্ডের লিমিটেশন যেটা ছিল বোর মডেলের সাহায্যে আমরা যেটা দেখেছিলাম, যে বোর মডেলের সাহায্যে আমরা যখন দেখেছিলাম যে হাইড্রোজেনগুলোর অতি সূক্ষ্ম লাইনগুলো কেন আরও ভেঙে যাচ্ছে, আরও ফাইন স্পেকট্রোস্কোপিতে কেন তার ব্যাখ্যা করা যাচ্ছিল না, সেটা বোর লিমিটেশন আমি আগের দিন পড়িয়েছি, যারা পড়েছে তারা দেখতে পারবে। তো সেই জন্য কী করেন, 1915 সালে সোমারফেল্ড তার থিওরি প্রপোজ করেন। তার থিওরিতে তিনি কী বলেন না, তিনি বলেন যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে কেবলমাত্র বৃত্তাকার কক্ষপথেই ঘুরবে না, তার বদলে কী হবে
তার বদলে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারবে, বৃত্তাকার ও উপবৃত্তাকার উভয় পথে। আগে আমার বোর মডেলে কী বলা ছিল, বোর রাদারফোর্ড মডেলে কী বলা ছিল, ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে ঘোরে। বোর এবং রাদারফোর্ড মডেলের তুমি পস্টুলেটগুলো পড়বে, সেখানে দেখা যায় ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে ঘোরে। কিন্তু সোমারফেল্ড বলছে না, বৃত্তাকার পথে নয়, শুধুমাত্র বৃত্তাকার পথেই ঘুরবে না, বৃত্তাকারও থাকতে পারে, বৃত্তাকারের সাথে উপবৃত্তাকার পথও থাকতে পারে, ইলেকট্রিক্যাল পাথওয়ে, এই যে ইলেকট্রিক্যাল পাথওয়ে থাকতে পারে, ঠিক আছে। এটা এবং এবং তিনি সেটাই বলছেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন কেবলমাত্র বৃত্তাকার পথেই ঘোরে না, তার বদলে বৃত্তাকার ও উপবৃত্তাকার উভয় পথেই ঘুরতে পারে। ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, দেখো যদি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, তাহলে এই জায়গাটা নিউক্লিয়াস আছে, তাহলে প্রথমে ধরো ইলেকট্রনটা এই পাথওয়েতে ঘুরছে, তাহলে রেডিয়াসটা প্রথমে এখানে কম ছিল, আবার যখন ইলেকট্রনটা ঘুরতে 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 এখানে গেলো, তাহলে রেডিয়াসটা বাড়লো, করতে 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 তারপর রেডিয়াসটা কমলো, কমে 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 আবার এখানে এলো। তাহলে একবার সূর্য আর পৃথিবী ঘোরার মতো অপসূর অনুসূর হয়ে ঘুরবে, ইলেকট্রিক্যাল পাথ হয়ে বৃত্তাকার পাথ অনুযায়ী ঘুরতে শুরু করবে। সেটাই বলছে, তার মানে কি, বৃত্তাকার পথে যদি সেন্টারে থাকতো, যদি বৃত্তাকার পথ হতো, যদি এই দেখো যদি বৃত্তাকার পথ হয় তাহলে সেন্টারে থাকবে, তাহলে তার রেডিয়াসটা কখনো চেঞ্জ হবে না, রেডিয়াসটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে যখন ঘুরছে তার রেডিয়াসটা চেঞ্জ হয়। সেই জন্যই বলছে যখন কোনো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, তখন তার ব্যাসার্ধ এবং ঘূর্ণন কোণ, এই যে ঘূর্ণন কোণ, এই যে ফাই, এটা যে ফাই, দেখো এটা ফাইটা প্রথমে ছোটো অ্যাঙ্গেল ছিল, বাড়তে 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 ইলেকট্রনটা যখন এখানে আসবে, এই ফাই অ্যাঙ্গেল এটা বেড়ে বেড়ে যাবে। সেনি বলছে যখন কোনো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, তখন তার ব্যাসার্ধ ঘূর্ণন কক্ষ যেটা ফাই উভয় চেঞ্জ হয়, সেটাই দেখানো হয়েছে। দেখো যখন এটা ধরা হচ্ছে নিউক্লিয়াস এবং উপবৃত্তাকার কক্ষপথ ধরা হয়েছে অ্যাকর্ডিং টু সোমারফেল্ড মডেল। তিনি কী বলেছেন না, এখানে নিউক্লিয়াসকে যে স্পর্শক বরাবর প্রত্যেকটা যদি উপবৃত্তাকার কক্ষপথে ঘটে, তার স্পর্শক বরাবর একটা গতি থাকে, যেটা আমরা আগে দেখিয়েছি, স্পর্শক বরাবর গতি থাকে। এটা তো আমরা বৃত্তেও পড়েছো, জ্যামিতিতে এঁকেছো, স্পর্শক বরাবর পরস্পরের লম্ব হয়। তাহলে এটা যদি ট্যানজেন্ট হয়, তাহলে এই কম্পোনেন্টকে ভেক্টরে, তোমরা নিশ্চয়ই ভেক্টর পড়েছো, ভেক্টরে যে কোনো উপাংশকে দুটো ভাগে ভাগ করে, একটা হরাইজন্টাল, একটা পারপেন্ডিকুলার। তাহলে এই অংশে একটা ভাঙছি ভেক্টরটাকে, এই স্পর্শকটাকে, আবার এই অংশে একটা ভাঙছি, এটা হচ্ছে রেডিয়াল পার্ট, এটা হচ্ছে ট্রান্সভার্সাল পার্ট, তাহলে দুটো পার্ট হচ্ছে। এবং এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এই যে উপর থেকে নিচে পর্যন্ত মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। এটা হচ্ছে উপবৃত্তাকারের জন্য এই ঘটনাগুলো ঘটে। এটা মেজর অ্যাক্সিস, এটাকে বলে উপর থেকে নিচে পর্যন্ত উলম্বটাকে বলছে মেজর অ্যাক্সিস, আর যেটা সমান্তরাল হরিজন্টাল সেটা বলছে মাইনর অ্যাক্সিস, তাই তো। এটা তিনি সোমারফেল্ড মডেলে তিনি প্রপোজ করেন, সোমারফেল্ড মডেল। এবং সোমারফেল্ড মডেলে তিনি কি বলেন যে ট্রান্সভার্স বা অ্যাঙ্গুলার, এই যে ট্রান্সভার্স বা অ্যাঙ্গুলার যেটা আছে, সেই অ্যাঙ্গুলারটা বা সেটা কি বলছে অ্যাজিমুথাল মোমেন্টাম MVR = K × H/2π। আগে কি ছিল, রেডিয়াল মোমেন্টাম NH/2π, যেটা অ্যাকর্ডিং টু বোরের তত্ত্ব অনুযায়ী, কী ছিল না, রেডিয়াল মোমেন্টাম হচ্ছে NH/2π। কিন্তু এখানে হচ্ছে সোমারফেল্ডের মডেল অনুযায়ী যে ট্রান্সভার্স বা অ্যাঙ্গুলার, এই যে ট্রান্সভার্সের জন্য যে মোমেন্টাম হচ্ছে, এই পথে যে ভেক্টরটা কাজ করছে, তার জন্য কি, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম বা MVR K × H/2π, আগে এনের বদলে কে, ঠিক আছে, সেটা আমরা দেখেছিলাম। এবার এন আর কে এর মধ্যে কোনো রিলেশন আমরা মাপবো, এই যে এন আর কে এর মধ্যে আমরা রিলেশনটা দেখবো, এন আর কে এর মধ্যে, ঠিক আছে। এন আর কে এর মধ্যে কী রিলেশন আছে না, এন আর কে এর মধ্যে অনেক রকম রিলেশন আছে, তার মধ্যে আমি একটা রিলেশন পিক আউট করে নিচ্ছি না, N/K রেশিও রিলেশনটা পিক আউট করে নিচ্ছি, ঠিক আছে। এটা এনটা হচ্ছে আমার পরাক্ষের দৈর্ঘ্য, এই যে পরাক্ষ বা হচ্ছে মেজর অ্যাক্সিস, আগে যেটা দেখেছি মেজর অ্যাক্সিস বা পরাক্ষ, বাংলাটা হচ্ছে যে পরাক্ষ, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, ডট ডট করে দেওয়া আছে, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এটা হচ্ছে উপাক্ষ, এখানে উপাক্ষ বলা হয়েছে। এই এন আর কে এর ওপর নির্ভর করবে কোন পরমাণু কোন ব্যাসার্ধটি গোলাকার হবে, কোনটি বৃত্তাকার হবে, কোনটা উপবৃত্তাকার হবে, সেটা পরে আসছি, ঠিক আছে। ওভারঅল সোমারফেল্ডের পরমাণু মডেলটা কেমন, এটা হচ্ছে বোর মডেল বা রাদারফোর্ড মডেল। বোর হচ্ছে কী বলছেন, পজিটিভ চার্জ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে করে। বোরের পস্টুলেটটা পড়বে যে 3টে পস্টুলেট বারবার ওখানে লেখা আছে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এই যে বৃত্তাকার কক্ষপথে। কিন্তু একে যদি আমি সোমারফেল্ড বলছে, একে যদি আমি দেখো এই বৃত্তাকার কক্ষপথে 3 নম্বর সেল, এই যে থার্ড সেলটাকে আমি 10 টাইম জুম করি, তাহলে কী হবে, থার্ড সেলটা যে আমি 3 নম্বর কক্ষপথে জুম করি, দেখতে পাবো এর মধ্যে শুধু একটা মাত্র কক্ষপথ নেই, আরও ফাইন স্ট্রাকচার আছে। এটাকে যদি 10 গুণ আমি জুম করি, এখানে বৃত্তাকার কক্ষপথে কী ভাবছি না, একটাই আমার সেল আছে, একটা সেলের মধ্যে ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একে যদি আমি 10 টাইম জুম করি,
দেখবো 3 নম্বরটাই দেখবো, এখানে আমাদের একটা লাইন নেই, এর মধ্যে 3টে লাইন ঢুকে আছে। একটা হচ্ছে 3D, 3 নম্বরে 3D, একটা হচ্ছে P ঢুকে আছে 3P, একটা হচ্ছে S ঢুকে আছে। এইভাবে কোনটা গোলাকার, কোনটা একটু বৃত্তাকার, আবার বৃত্তাকার কোনটা আর একটু পরিধিটা একটু বাড়লো। এই 3 নম্বর সেলটা যদি জুম করি, সেরকম 4 নম্বর সেলটা যদি জুম করি দেখতে পাবো এইভাবে এরকম আমরা 4 নম্বর সেলের মধ্যে কতগুলো উপকক্ষ ঢুকে আছে, মানে কক্ষকের ভেতর কতগুলো উপকক্ষ ঢুকে আছে, সাবসেল। এই যে 2 নম্বরটাকে জুম করলে এভাবে দেখতে পাবো, কিন্তু বোর্ড কিন্তু এটা বলে যায়নি যে এর মধ্যে কতগুলো উপকক্ষ থাকবে, কিন্তু সোমারফেল্ড বলছে না এর মধ্যে কতগুলো উপকক্ষ থাকবে। একে যদি আমি জুম করে দেখাই এবং ফাইন স্ট্রাকচার দেখা যায়, সেটাই আমি লিখেছি। এটা হচ্ছে বোর মডেল, এটা হচ্ছে সোমারফেল্ড মডেল। ঠিক আছে, এটা বোর মডেল, এটা হচ্ছে সোমারফেল্ড মডেল। এই যে N/K যেটা দেখলাম, এটা দেখে নাও। N/K যেটা দেখলাম, যেটা হচ্ছে কেটাকে পরবর্তীকালে ওয়েব মেকানিক্সে সেটা এল দ্বারা সাবস্টিটিউট করা হয়েছে। এই কেটাকে পরবর্তীকালে এল দ্বারা সাবস্টিটিউট করা হয়েছে। এই যে এখানে K × H/2 এবং কে এর জন্য এল এর কেমন ভ্যালু, কে আর এল এর সঙ্গে রিলেশনশিপ, যে কোনো কে এর ভ্যালুর জন্য K-1 জন্য তার এল ভ্যালু পাবো। ঠিক আছে, যে কোনো কে থেকে যদি -1 করি তার এল ভ্যালু পাবো। ঠিক আছে, এবং যে কোনো এন ভ্যালুর জন্যে 0 থেকে n- এত সংখ্যক, ধরো n এর মান 3, তাহলে 0 থেকে 3 - 1 মানে 2, মানে 0, 1, 2 মানে 3টে, তাহলে এত সংখ্যক এল এর মান পাবো। এন এর যে কোনো মানের জন্য 0 থেকে n-1 সংখ্যক এল এর মান পাবো। যদি এন এর মান যদি 3 হয়, এই 3 নম্বর সেলে এন এর মান যদি 3 হয়, তাহলে 0 থেকে স্টার্ট করে n-1 মানে 0 থেকে স্টার্ট করে 3 - 1 মানে 2, 0, 1, 2 মানে 3টে মান পাচ্ছি। দেখো 3 নম্বর সেলের জন্য 3P, 3D, 3P, 3S 3টে উপকক্ষ পেয়েছি। তার মানে এন এর যে কোনো মানের জন্য 0 to n-1 সংখ্যক এল এর মান পাবো। যে কোনো তুমি যদি 4 নম্বর সেল হয়, যদি 4 হয় 4 নম্বর সেল, তাহলে 0 থেকে n-1 মানে 4 - 1 3, মানে 0, 1, 2, 3 মোট 4টে এল পাবো, 4টে এল এর মান পাবো। এটাই বলছে যে কোনো এন এর মানের জন্য 0 থেকে n-1 সংখ্যক এল এর মান পাওয়া যায়। আর এই রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ, কে থেকে 1 বিয়োগ দিলে সেটা আমরা এল পাবো। দেখো আমরা কে আর এল এর মধ্যে কতগুলো রিলেশন দেখিয়েছি, যে দেখো তুমি এখানে দেখতে পাবে কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে K-1 আগেই বললাম, এল এর ভ্যালু K-1, এই যে এল এর ভ্যালু K-1, আমরা কে এর ভ্যালু যদি 1, 2, 3, 4, 5 করে হয়, তাহলে এল এর মান নিশ্চয়ই K-1 একটা হবে, এর জন্য 0 হবে, এর জন্য 1 হবে, 1 - 1 এর জন্য এল ইজ ইকুয়াল টু K-1, এই যে এল ইজ ইকুয়াল টু K-1, কে এর মান 2 বসাও, 2 - 1 1, 3 বসাও, 3 - 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে একটা করে মান কমে যাবে। এবং সেই জন্যই বলছে এলের মান যখন 0 হবে তখন উপকক্ষটা হবে এস, এবং তার নাম দেবো এস উপকক্ষ, যে ওই সেলের মধ্যেই কক্ষকের মধ্যে উপকক্ষগুলো ঢুকে আছে, সেলের মধ্যে সাবসেলগুলো ঢুকে আছে। তাহলে এলের মান যদি 1 হয় তখন তাকে পি উপকক্ষ সাবসেল বলবো, 2 হলে ডি, 3 হলে এফ, 4 হলে জি, এভাবে পরপর করে চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা দেখব। এবার যে কোনো উপকক্ষ বা সাবসেলের সাইজটা কেমন হবে, বৃত্তাকার হবে, উপবৃত্তাকার হবে না গোল হবে, সেটা আমরা কী করে দেখব? না আমি বারবার বলছি, এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে, এই 3 নম্বর সেলের মধ্যেই একে যদি 10 টাইম জুম করি এটা আমরা পাবো। 4 নম্বর সেলের মধ্যে 10 টাইম জুম করলে এটি কিন্তু বোর বলে যায়নি, এর মধ্যেই আবার কতগুলো সাবসেল লুকিয়ে আছে। এবার কোন সাবসেলের সাইজটা কেমন হবে সেটা আমরা n/k রেশিওর ওপর নির্ভর করবে। n/k রেশিও 1 হলে উপবৃত্তাকার হবে, আর n/k রেশিও যত হ্রাস পাবে বৃত্তের ইসেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্রটা হচ্ছে, তোমরা ম্যাথামেটিক্সে যখন স্যার পড়াবেন তখন পড়াবে ইসেন্ট্রিসিটি উৎকেন্দ্রতা, ইসেন্ট্রিসিটি বৃদ্ধি পাবে, অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথের পরিধি বৃদ্ধি পাবে। মোদ্দা কথা n/k এর মান যত হ্রাস পাবে তত উপবৃত্তাকার কক্ষপথের পরিধি বৃদ্ধি পাবে। তার মানে কি? তার মানে আমরা দেখে নিই, আমরা ধরছি এখানে 4 নম্বর সেল আছে, n = 4, n = 4-এ আমরা কনসিডার করছি, n = 4-এ, তাহলে n = 4-এ আমরা কী কী থাকতে পারে, আমি কি বলেছি, এনের যে কোনো মানের জন্য 0 to n-1, তার মানে 4 নম্বরকে 4 - 1 মানে 0, 1, 4 - 1, 0 থেকে 3 পর্যন্ত, 4 নম্বর কক্ষের জন্য এনের মান 4 বসিয়ে দিচ্ছি, 4 - 1 3, আমরা 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত কটা সংখ্যা হচ্ছে, 0, 1, 2, 3, 4টে সংখ্যা হচ্ছে, তাহলে 4টে সাবসেল পাবো এলের। তাহলে 4 নম্বর কক্ষের জন্য 4টে সাবসেল পাবো, একটা সাবসেল এফ, যে এস, পি, ডি, এফ, 4টে সাবসেল পেয়েছি 4 নম্বর কক্ষের জন্য।
ওইটা আমরা ডিটারমিন করতে পারবো কোনটা কত নম্বর সেলের জন্য কতগুলো সাবসেল পাবো, ওই তো 0 to L-1 পর্যন্ত। ঠিক আছে, সেটা নয় গেল 4টে সাবসেল পেয়েছি। এবার দেখো কোন সাবসেলের সাইজটা বৃত্তাকার হবে, কোনটা উপবৃত্তাকার হবে, এসের সাইজ বৃত্তাকার হবে না এসের সাইজ উপবৃত্তাকার হবে, সেটা আমরা দেখে নেব। দেখো এখানে আমি দেখিয়েছি 4f আমি কি বলেছি n/k রেশিও যদি 1 হয় তাহলে সেটা বৃত্তাকার হবে। দেখো 4n/k, n এর মান বসাও, n এর মান 4। আচ্ছা k এর ভ্যালু বসাও, k এর ভ্যালু হচ্ছে কত হবে না L+1, k এর ভ্যালু কত হবে এখানে 4 হলে L+1, তাহলে এখান থেকে লিখতে পারি k = L+1। কে দিলাম পরে খাবো। আচ্ছা এবার দেখে নিন 4f এ n/k রেশিওটা দেখে নিই। 4f এ n/k রেশিওটা দেখে নিই 4f এ, 4fটা যে বৃত্তাকার এঁকেছি কারণটা কি, n/k রেশিওটা দেখে নিই। n/k রেশিওটা কি, দেখো n এর ভ্যালু 4, আচ্ছা k এর ভ্যালু কত, k = লিখতে পারি L+1। আচ্ছা f এ l ভ্যালু কত, f এতে l ভ্যালু 3, তাহলে 3+1, তাহলে n/k এর ভ্যালুটা 4, তাহলে 4/4 = 1, সেজন্য এটা হচ্ছে বৃত্তাকার। 4fটা বৃত্তাকার, সেটা তুমি যে কোনো সাবসেলের সাইজটা n/k রেশিও তুমি ডিটারমিন করতে পারো। তারপরে দেখি 4d n এর ভ্যালু 4, 4dতে n এর ভ্যালু 4। আচ্ছা dতে k এর ভ্যালু কত না 2+1 3, তাহলে n/3 ভ্যালু নিশ্চয়ই 1-এর থেকে কম হচ্ছে, তাহলে একটু কম হলো, তাহলে এই জন্য দেখো ডিটা একটু ইসেন্ট্রিসিটিটা বাড়লো, সেজন্য উপবৃত্তাকার কক্ষপথে একটু রেডিয়াসটা একটু অল্প পরিমাণ বাড়লো। তাহলে n/k রেশিও দেখো। আবার 4pতে কী হচ্ছে না n/k রেশিওটা হ্রাস পাচ্ছে, দেখো n এর ভ্যালু 4। আচ্ছা p এর ভ্যালু কত, p এর ভ্যালু তোমার তার 2+kতে p এর ভ্যালু কত 1+1, তাহলে 2/2, তাহলে উপবৃত্তাকার কক্ষপথের পরিধি তত ইসেন্ট্রিসিটি বা উপবৃত্তাকার পরিধি তত বৃদ্ধি পাচ্ছে, তাহলে n/k রেশিওটা কমে যাচ্ছে 4pতে। আচ্ছা 4s এ দেখছি, 4s এ n/k রেশিও, n এর মান 4, s এর মান হচ্ছে এতে k এর মান হচ্ছে যে তোমার 1, তাহলে কি হচ্ছে 4 হচ্ছে অনুপাতটা, তাহলে অনুপাতটা আরও বেড়ে গেল। তাহলে যত অনুপাতটা বাড়ছে n/k রেশিওটা যত বাড়ছে তত ইসেন্ট্রিসিটিটা বাড়ছে। দেখো এই উপবৃত্তাকার কক্ষপথের এসের সাইজ হলো এরকম, এসের সাইজটা হলো এরকম, দেখে নাও। এটা হচ্ছে এফের সাইজ বোল্ড লেটারে করা আছে, তারপর ডি, তারপর এটা পি, তারপর এটা এস, দেখে নাও। এটা খুব এক্সেলেন্ট, খুব দারুণ জিনিস। তাহলে আমরা আগে যে জানছিলাম আমরা অ্যাটমের মধ্যে ডিটেলস আমরা পর্যালোচনা করছি। অ্যাটমটা কোনটা সেল, প্রথমে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন জেনেছিলাম, তারপরে কে কীভাবে অ্যারেঞ্জমেন্ট আছে জানলাম, এবং তাদের সেল জানলাম। সেলের পর আমরা এখন জানলাম না সেলের মধ্যে কতগুলো সাবসেল লুকিয়ে আছে, তাদের সাইজ, তাদের কীভাবে, তার কোনটা সাইজ, কোনটা কীভাবে এনার্জি, তাদের সব কিছু আমরা ডিটারমিন করলাম। এবং প্রথমে আমরা যখন পড়েছিলাম তখন আমরা রাদারফোর্ড মডেলে দেখো পরপর করে সাফল্য পেয়েছিলাম, আমরা পড়েওছিলাম। দেখো তাহলে পরপর করে সোমারফেল্ড মডেলেরও তাহলে সাফল্য পেবো, বড় মডেলেরও সাফল্য পেয়েছি। সোমারফেল্ড মডেলের সাফল্য কি না উপবৃত্তাকার কক্ষপথের ধারণা পাওয়া যায়, অবভিয়াসলি, কারণ শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথ তো নয়, এর মধ্যে বৃত্তাকার কক্ষপথও থাকে, অবভিয়াসলি এর মধ্যে বৃত্তাকার ও উপবৃত্তাকার দুটো কক্ষপথের ধারণা পাওয়া যাচ্ছে। এবং এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, এই পয়েন্টটা যেটা তো আমাদের পিরিয়ডিক টেবিলে যেটা লাগছিল, যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে দেখো লেখাটা আমি পড়ি, বলছে সকল উপবৃত্তাকার কক্ষপথের উৎকেন্দ্রটা বা উপবৃত্তাকার কক্ষপথের পরিধি বেশি, বা সকল উপবৃত্তাকার কক্ষপথের ইলেকট্রনগুলির নিউক্লিয়াস থেকে আসার সুযোগ বেশি, অর্থাৎ তাদের ভেদন ক্ষমতা বেশি এবং উপকক্ষের নিউক্লিয়াসকে আড়াল করার ক্ষমতা বেশি, তাদের আবরণী ক্ষমতা বেশি। মানে কি বলতে চাইছি, যে সকল উপবৃত্তাকার কক্ষপথের বা সাবসেলের, যে সকল সাবসেলের ইসেন্ট্রিসিটি বেশি বা হচ্ছে যে সাবসেলের পরিধি বেশি, যাদের পরিধিটা বেশি, দেখো পরিধিটা কার বেশি, 4f আর 4f 4d 4p 4s, কার পরিধিটা বেশি, সবচেয়ে পরিধি বেশি এসের পরিধি বেশি। তাহলে যেসব উপবৃত্তাকার কক্ষপথ সাবসেলের
পরিধি বেশি অর্থাৎ যাদের উৎকেন্দ্রতা বেশি তাদের দেখো তারা সেই কথাটাই বলছে, সেই সকল উপবৃত্তাকার কক্ষপথের পরিধি বেশি বা উৎকেন্দ্রতা যাদের বেশি তারা সেই সব সাবসেলের ইলেকট্রনগুলি, এই সাবসেলে যদি ইলেকট্রন থাকে, 4s যদি ইলেকট্রন থাকে, সেই সাবসেলের ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের কাছে আসার সুযোগও বেশি, নিউক্লিয়াসের কাছে আসার সুযোগও বেশি, ঠিক আছে, এবং নিউক্লিয়াসের কাছে আসার সুযোগ বেশি, এবং তার ফলে কী হচ্ছে তাদের ভেদন ক্ষমতা বেশি, যেহেতু নিউক্লিয়াসের সবাইকে ভেদ করে নিউক্লিয়াসে চলে যাচ্ছে। দেখো এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। দেখো 4f এখানে নিউক্লিয়াস আছে, ইলেকট্রনটা এইটা দিয়ে 4f দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বোল্ড লেটারে এটা দিয়ে। দেখো এটা বৃত্তাকার কক্ষপথ, এর রেডিয়াসটা সব জায়গায় সমান, তাহলে বৃত্তাকার কক্ষপথ এইভাবে সে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ধরো রেডিয়াসটা সমান, এখানে রেডিয়াসটা সমান, সব জায়গায় রেডিয়াসটা সমান, তাহলে কি একটা নির্দিষ্ট দূরত্বকে কেন্দ্র করে সবসময় ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে, এবং এর ডিউ টু স্ফেরিক্যাল শেপ মানে এর এর বৃত্তাকার সাইজের জন্য সে কী হচ্ছে, সেই ইলেকট্রনটা নির্দিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরে আছে এবং সে নিউক্লিয়াসের কাছে আসতে পারছে না। কিন্তু যাদের উৎকেন্দ্রতা বেশি এবং যেসব সাবসেলের উৎকেন্দ্রতা বেশি এবং যাদের উপবৃত্তাকার কক্ষপথের পরিধি বেশি, পরিধি কার বেশি, এসের, সবচেয়ে পরিধি কার বেশি, 4s-এর, এবং যাদের পরিধি বেশি দেখো এই ইলেকট্রনটা যেহেতু পরিধি বেশি তাদের উৎকেন্দ্রতা বেশি, তার সাবসেলটা কী হচ্ছে এইভাবে সে কী হচ্ছে তার উৎকেন্দ্রতা বেশি উপবৃত্তাকার কক্ষপথ করেছে, সেখানে কী হচ্ছে প্রথম ইলেকট্রনটা এইভাবে দূরে যাচ্ছে, যত দূরে যাচ্ছে এবং সেই 4s ইলেকট্রনটা দেখো নিউক্লিয়াসের কাছেও আসার সুযোগটা তত বেশি পাচ্ছে। তার মানে যার উৎকেন্দ্রটা যত বেশি সে নিউক্লিয়াসের কাছে আসার তত সুযোগটা বেশি, কারণ তার পথটাই হচ্ছে উপবৃত্তাকার পথ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ যে উপবৃত্তাকার পথ হয়ে যাচ্ছে, যখন ইলেকট্রনটা প্রথমে এভাবে ঘুরতে অনেক দূরে আছে করতে একটা টাইম যখন এই পজিশনে আসবে তখন ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে না, এই যে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে না, নিউক্লিয়াসের কাছাকাছি এসে আবার সে দূরে চলে যাবে, তখন এখানে ইলেকট্রনটা ঘুরবে এইভাবে। কিন্তু আমি সেটাই বলছি, যেসব উপবৃত্তাকার কক্ষপথে উৎকেন্দ্রতা বেশি অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথের সাবসেলের পরিধি বেশি, তারা নিউক্লিয়াসের কাছে আসার সেসব ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে আসার সুযোগ বেশি, কারণ যেসব বৃত্তাকার কক্ষপথগুলো তো নিউক্লিয়াসের কাছে আসতে পারবে না, সে সার্টেন একটা রেডিয়াস দূরে থাকতে পারবে। যাদেরই উপবৃত্তাকার কক্ষপথ হবে তারাই নিউক্লিয়াসের কাছে আসার সুযোগ বেশি হবে। যত বেশি নিউক্লিয়াসের কাছে আসার সুযোগ বেশি হবে তারা নিশ্চয়ই ভেদন ক্ষমতা বেশি, মানে এফকে ভেদ করে, ডিকে ভেদ করে, পিকে ভেদ করে এসের ইলেকট্রনটা সবচেয়ে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে, সেটাই বলছে তাদের ভেদন ক্ষমতা বেশি। 1 নম্বর পয়েন্ট এটা মারলে ভেদন ক্ষমতা বেশি, এবং সেটাই বলছে এর ফলে উপকক্ষের বা সাবসেলের নিউক্লিয়াসকে আড়াল করে রাখার ক্ষমতাও বেশি, যেটাকে বলছে আবরণী ক্ষমতা। নিউক্লিয়াসকে আড়াল করার ক্ষমতা বেশি মানে কি, দেখো এখানে যে এই ইলেকট্রনটা ঘুরতে যখন এই টাইমে আসবে তাহলে কি হচ্ছে, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি আছে, ঠিক আছে, সবচেয়ে এস ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি আছে, করতে পি ইলেকট্রনে যখন এভাবে পিটা সবচেয়ে কাছে আসবে, ডিটা যখন কাছে আসবে, তাহলে এই 4f যে ইলেকট্রনগুলো আছে তাহলে নিউক্লিয়াসের প্রতি 4f ইলেকট্রনগুলোর আকর্ষণ বলটা অনেক কমে যাবে। কারণটা কি, ভেতরে তো অনেক নিউক্লিয়াসের এসের ইলেকট্রন আছে, ডি এর ইলেকট্রন আছে, পি এর ইলেকট্রন আছে, তাহলে কি এফের জন্য যে আকর্ষণ বলটা নিউক্লিয়াসে অনেক কমে যাবে, তাহলে কি নিশ্চয়ই স্ক্রিন করে দিচ্ছে, আবরণ করে দিচ্ছে কার না, এস অরবিটালের জন্য। তারপর কী হচ্ছে পি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ। তার মানে সবচেয়ে নিউক্লিয়াসকে আড়াল করে রাখার ক্ষমতাটা কার বেশি না, সবচেয়ে আড়াল করে রাখার ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার সবচেয়ে কার বেশি, এস ইলেকট্রনের বেশি, কারণ এস ইলেকট্রনটা সবচেয়ে ঘুরতে কাছে চলে আসবে। তারপর পি, তারপর ডি, তারপরে বইতে তোমার ছবিগুলো আছে, বইয়ের ছবিগুলো দেখতে পারো, খুব ভালো করে আঁকা আছে। তার মানে কি, যে ভেদন ক্ষমতা বা স্ক্রিনিং এফেক্ট আবরণী করার ক্ষমতাটা সবচেয়ে বেশি, যেটা আমি তোমাদেরকে বারবার বলছিলাম, যেটা পর্যায় সারণীতে যখন তোমরা পড়ছিলে তখন তোমরা বুঝতে পারোনি স্যার স্ক্রিনিং এফেক্ট, পেনিট্রেটিং পাওয়ার কি, এই যে আয়নেশন পোটেনশিয়ালে বলছিলাম না, যে আয়নেশন পোটেনশিয়াল স্ক্রিনিং এফেক্ট বা আবরণী করে রাখার ক্ষমতা সবচেয়ে কার বেশি, আবরণী করে রাখার ক্ষমতা কার বেশি না, এসের বেশি। দেখো এস, পি, ডি, এফ আমরা কোথায় আয়নেশন পোটেনশিয়ালে পড়েছিলাম যে আবরণী করার ক্ষমতার উপর নির্ভর, আবরণী করার স্ক্রিনিং এফেক্ট মানে কি, আবরণী করার ক্ষমতা, আড়াল করে রাখার ক্ষমতা কার বেশি। আমরা এখানে কিসে পড়লাম, আমরা এখানে অ্যাটমিক স্ট্রাকচারে পড়লাম, আবরণী করার ক্ষমতা কার বেশি না, এসের সবচেয়ে বেশি, কারণ এসটা ঘুরতে সবচেয়ে নিউক্লিয়াসের কাছে আসবে,
তারপর ঘুরতে ঘুরতে পিটা সব তারপরে থাকবে, তারপর ডিটা। তাহলে এ অরবিটালে যদি কোনো ইলেকট্রন থাকে তাকে তো আকর্ষণ করার ক্ষমতাটা অনেক কমে যাচ্ছে। কারণটা কি, এর মাঝে এসের ইলেকট্রন, পি ইলেকট্রন, ডি ইলেকট্রন সব উপস্থিত আছে। তাহলে আবরণী করে রাখার ক্ষমতাটা কার বেশি, সবচেয়ে নিউক্লিয়াসের কাছে কে বেশি আসছে, এই যে আবরণী ক্ষমতা কার বেশি, না এসের, তারপর পি, তারপর ডি, তারপর এফ। এটা তোমাদের বলেছিলাম যখন অ্যাটমিক স্ট্রাকচার হবে সেখানটা ভালো করে আবার ক্লিয়ার হয়ে যাবে। এবার নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে যে আবরণী করে রাখার ক্ষমতাটা স্কিনিং এফেক্টটা বেশি, কার বেশি, ঠিক আছে। এবং কি আরেকটা বলেছিলাম পেনিট্রেটিং পাওয়ার, ভেদন ক্ষমতা। সেই ভেদন ক্ষমতা একই রকম বললাম, এনএস, এনপি, এনডি, এনএফ, যে সাবসেলের যে ভেদন ক্ষমতা ডিউ টু স্ফেরিক্যাল শেপ। তখন যে ডিউ টু স্ফেরিক্যাল শেপ, এই ব্যাপারগুলো কি তখন তোমাদের গণ্ডগোল হচ্ছিল যে হোয়াট ইজ স্ফেরিক্যাল শেপ, ঠিক আছে। কোথায় আমি বলছিলাম ফেরিক্যাল শেপের জন্য, এই যে ডিফিউজিং শেপ, ফেরিক্যাল শেপ, স্কিনি এফের যখন যেগুলো বলছিলাম যে তোমরা ল্যান্থানাইট কনস্ট্রাকশনের জন্য পড়বে, যে ডিফিউজিং শেপ, পরিব্যাপ্ত আকার, এসের পরিব্যাপ্ত আকার ডি, পি, এফ, ঠিক আছে, যেগুলো আমরা বলছিলাম। আশা করছি এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে কীভাবে পেনিট্রেটিং পাওয়ারের উপর আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি কীভাবে নির্ভর করে। এইটাই হচ্ছে বলেছিলাম যে আবরণী করে রাখার ক্ষমতা হচ্ছে পেনিট্রেটিং পাওয়ার বা আবরণী ক্ষমতা, ও নিউক্লিয়াসকে আড়াল করে রাখা হচ্ছে ভেদন ক্ষমতা, নিউক্লিয়াসের কাছাকাছি যাওয়া হচ্ছে ভেদন ক্ষমতা। সেটাই দেখো এখানে আমি স্পষ্ট খুব সুন্দর করে ভালোভাবে বুঝিয়ে দিলাম। যারা বুঝতে পারছো না তারা নিশ্চয়ই আরেকবার দুবার শুনলে ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারবে, খুব সুন্দরভাবে বলে দিলাম। আর নিউক্লিয়াসের যে যত উৎকেন্দ্রটা বেশি হবে, যার ইসেন্ট্রিসিটি বেশি হবে, যত বেশি উপবৃত্তাকার কক্ষপথ হবে, সে তত তাড়াতাড়ি নিউক্লিয়াসের কাছাকাছি আসবে। যে যত কাছাকাছি আসবে তার ভেদন ক্ষমতা বা আবরণ ক্ষমতা তত বেশি হয়ে যাবে। এই ব্যাপারগুলো অ্যাটমিক স্ট্রাকচারে পড়াচ্ছি, যে ব্যাপারটা যখন পিরিয়ডিক টেবিল পড়েছিলাম কারো ক্লিয়ার হচ্ছিল না, তারা এবার নিশ্চয়ই ব্যাপারটা তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কি পেনিট্রেটিং পাওয়ার, স্কিনিং এফেক্ট কী, ঠিক আছে। এটা সমারফেল্ড মডেলের সাহায্যে আমরা জানতে পারি, এটা সমারফেল্ড মডেলের সাফল্য, ঠিক আছে। এইটা খুব ইম্পর্টেন্ট, 2 নম্বর পয়েন্টটা, ঠিক আছে। এবার আমরা দেখে নিই প্রিসিশনাল মোশন। হোয়াট ইজ প্রিসিশনাল মোশন মানে কি, ধরো একটা ইলেকট্রন আছে, এইভাবে যে একটা সেন্টারকে পয়েন্টকে কেন্দ্র করে যদি এইভাবে ঘুরতে থাকে, এইভাবে একটা পয়েন্টকে লাট্টুর মতো যদি ঘুরতে থাকে একটা পয়েন্টকে কেন্দ্র করে, এইভাবে লাট্টুর মতো মাথাটা নিচু করে উঁচু করে এইভাবে যদি লাট্টুর মতো ঘুরতে থাকে, সেটা হচ্ছে প্রিসিশনাল মোশন। তার কি সময়ের সাথে সাথে তার ভেলোসিটি চেঞ্জ হয়। মানে কি, সূর্য যখন পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে তখন তোমরা পড়েছো অপসূর অনুসূর অবস্থান, ঠিক আছে। মানে অনুসূর অবস্থান মানে কি, সূর্য যখন পৃথিবী যখন সূর্যের খুব কাছাকাছি চলে আসে তখন কি 3রা জুলাই, এই 3রা জুন না 3রা জানুয়ারি, 3রা জানুয়ারি হচ্ছে অনুসূর অবস্থা। মানে কি সূর্য পৃথিবীর কাছাকাছি চলে আসে 3রা জানুয়ারি, যখন আমাদের কাছে শীতকাল হয়। এবার হচ্ছে যখন দূরে চলে যায় কি 21শে জুলাই পৃথিবী থেকে দূরে চলে যায়, যে অনুসূর অবস্থান তোমরা নিশ্চয়ই পড়েছো, সূর্য পৃথিবীর অপসূর অবস্থান, অনুসূর অবস্থান, যখন কাছাকাছি আসে তখন অনুসূর, যখন দূরে চলে যায় অপসূর। সেরকম এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা যেভাবে ঘুরছে, ঘুরতে 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 ওইখানে চলে গেলো অপসূর অবস্থানে, ঘুরতে ঘুরতে অনুসূর অবস্থানে গেল, আবার এইভাবে ঘুরতে ঘুরতে এইভাবে অপসূর অনুসূর হচ্ছে, এইভাবে ঘুরতে ঘুরতে চেঞ্জ হচ্ছে, ঘুরতে ঘুরতে এইভাবে যখন তার মোশনটা চেঞ্জ হচ্ছে, অপসূর অনুসূর হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই মোশনটাকে বলছে প্রিসিশনাল মোশন। তার মানে কি, নিউক্লিয়াসটা যখন নিউক্লিয়াসের কাছে যখন ইলেকট্রনটা আসে তার আকর্ষণ বলটা বাড়ছে এবং তার এনার্জিটা বৃদ্ধি পাচ্ছে। আবার যখন দূরে চলে যাচ্ছে তখন এনার্জি কমছে, আকর্ষণ বলটা কমে যাচ্ছে। তখন আইনস্টাইনের 1916 সালে আইনস্টাইন তার আপেক্ষিকতা মতবাদ অনুযায়ী দেখালেন। এই আইনস্টাইনের এই মতবাদে তোমার জানার দরকার নেই, তবু আমি যারা জানতে ইন্টারেস্ট হয়েছে তাদের জানা, এটা সিলেবাসে তোমাদের নেই আইনস্টাইনের মতবাদ অনুযায়ী, এটা তবু যারা জানতে ইন্টারেস্ট এটা আমি বলে দিলাম যে আপেক্ষিকতা মতবাদ অনুসারে তিনি দেখান অপসর অনুসরণের জন্য তার এনার্জি ডিফারেন্স হয়। আমি বললাম কাছাকাছি থাকলে আকর্ষণ বল বেশি, আবার দূরে গেলে আকর্ষণ বল কম। তাহলে আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc²। তাহলে এনার্জি কম বেশি হচ্ছে মানে কি, মাস অবভিয়াসলি চেঞ্জ হচ্ছে, E=mc²। এনার্জি চেঞ্জ মানে মাসের চেঞ্জ হচ্ছে। তিনি তখন কী দেখালেন, এই এনার্জি চেঞ্জ হচ্ছে নিশ্চিত আমার মাসের চেঞ্জ হচ্ছে, এবং মাসের চেঞ্জটা কী হচ্ছে না, তিনি একটা ইকুয়েশন দিলেন, বিখ্যাত ইকুয়েশন m=m0 1 - v² - c²/2⁻², সেটাকে যদি আমি সিম্পলিফাই করি m=m0 2½ মানে নিচে আনলে √½ হয়ে যাবে 1/v²/c²। হচ্ছে m0 হচ্ছে রেস্ট মাস, মানে আলোর ভেলোসিটি সমান, v হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, c হচ্ছে লাইটের ভেলোসিটি। এখানে এমটা এইভাবে ডিনোট করা হয়। এই 1916 সালে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ
এটা হচ্ছে সিলেবাসে নেই। তিনি কি বললেন, তিনি এইভাবে তিনি ব্যাখ্যা দিলেন যে যেহেতু মাসের চেঞ্জ হচ্ছে, এনার্জির চেঞ্জ হচ্ছে, এনার্জির চেঞ্জের জন্যই ওই যে হাইড্রোজেনের বন্ডের সূক্ষ্ম যে লাইনগুলো যেটি ব্যাখ্যা করতে পারছিল না নিলস বোর, তার ব্যর্থতা অনুযায়ী তিনি ব্যাখ্যা দিলেন যে এই জন্য মাসের সূক্ষ্ম মাসের চেঞ্জ হচ্ছে বলে এনার্জি চেঞ্জ হচ্ছে, এই লাইনগুলো আরও সূক্ষ্ম লাইনে ভাগ হয়ে যাচ্ছে, ডিভিজিবল হয়ে যাচ্ছে, সেটাই তিনি দেখালেন। এটা তার আপেক্ষিকতা বাদনের সূত্র তিনি দেখালেন। এইটা তোমার যেন সিলেবাসে নেই, তবু জাস্ট জেনে রাখো এটুকু, ঠিক আছে। খুব আনন্দ সহকারে আমরা এগোচ্ছি এবং দ্রুততা এগোচ্ছি, কিন্তু একটা সমস্যা দেখা গেলো। কী দেখা দিল না, সোমারফেল্ড মডেলের সীমাবদ্ধতা, দ্য ড্রব্যাকস অফ সোমারফেল্ড মডেল। সোমারফেল্ড মডেলেও যে অ্যাটমের সীমাবদ্ধতা কিছু দেখা দিল, কি না বহু ইলেকট্রন সমৃদ্ধ, মানে সোমারফেল্ড সব যেগুলো করি ওয়ান অ্যাটম সিস্টেম, মানে এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে করেছিলেন। কিন্তু যখন হাই স্টার্টে যাচ্ছি, যখন একাধিক পরমাণু কার্বন, সিলিকন, জার্মানিয়াম বা নাইট্রোজেনের ক্ষেত্রে যাচ্ছি, সোমারফেল্ড মডেলে আর তো কিছু ব্যাখ্যা করতে পারছে না। সেই নিয়ে বলছে বহু ইলেকট্রন সমন্বিত আয়ন বা পরমাণুর ক্ষেত্রে সোমারফেল্ড মডেল প্রযোজ্য নয়। আর একটা কি না, হাইডেনবার্গের নীতি অনুযায়ী যে ইলেকট্রনে একই সঙ্গে গতিবেগ ও অবস্থান নির্ণয় করা যায় না, একই সঙ্গে পজিশন আর ভেলোসিটি একই সঙ্গে মাপা যায় না, যা সোমারফেল্ড মডেলকে বিরোধিতা করে। আগের দিনও তুমি পড়ে এসছো যে নিলস বোরের যে হাইজেনবার্গের নীতি অনুযায়ী, যেটা আমি লেখালাম, হাইজেনবার্গের নীতি অনুযায়ী তোমার একই সঙ্গে ইলেকট্রনের গতিবেগ অবস্থান নির্ণয় করা যায় না। তাহলে তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে আগের দিনও পড়লাম হাইজেনবার্গের নীতি, আজকেও পড়ছি হাইজেনবার্গের নীতি, তাহলে হাইজেনবার্গের নীতিটা হোয়াট ইজ এক্স্যাক্টলি হাইজেনবার্গ প্রিন্সিপাল? না, সেটা আমি পরের দিন পড়াবো। 1927 সালে যেটা ঘটেছিল, একদম এক্সেলেন্ট সায়েন্টিস্ট, একদম সেরা বিজ্ঞানীদের মধ্যে একজন, তো হাইজেনবার্গের নীতিটা আমি তখন পড়াবো, ঠিক আছে। তো ঠিক আছে। তাছাড়া সোমারফেল্ড মডেল অনুযায়ী, এটা লিখলাম না, এটা তুমি খাতা তুলে না। সোমারফেল্ড মডেল অনুযায়ী কি, যে আমাদের লাইন স্পেকট্রামগুলো দেখা যায়, ফাইন লাইন স্পেকট্রামগুলো, কোনটা বেশি উজ্জ্বল করে, কোনটা কম জল করে উজ্জ্বলতার তীব্রতা, সেটা তিনি ব্যাখ্যা করতে পারেননি। দেখো এখানে আমি তোমাদের বলি যে সময় যত আমরা এগোচ্ছি, দেখো প্রথমে সীমাবদ্ধতাগুলো রাদারফোর্ড মডেলের কত সীমাবদ্ধতা ছিল, সেখান থেকে বোর মডেলের সীমাবদ্ধতা একটু কমলো, কমে এখানে সোমারফেল্ড মডেলের সীমাবদ্ধতা দেখো কমে মাত্র 2-3টে এসে গেছে। তার মানে কি, যত সায়েন্টিস্টরা ডেভেলপ করছে, অ্যাটম সম্পর্কে যত জানছি, তাহলে লিমিটেশনের পরিমাণ তত কমতে থাকছে। দেখো তোমরা আগে পড়বে যে রাদারফোর্ড মডেলের কত সীমাবদ্ধতা ছিল, সেখান থেকে বোরের সীমাবদ্ধতা একটু কমলো। বোরের পর এখানে দেখে দিলাম যে সোমারফেল্ড মডেলে দেখো সীমাবদ্ধতা কমতে মাত্র 3টে এসে গেছে। রাদারফোর্ডের মডেলে 6-7টা ছিল, নিলস বোরেরও 5-6টা ছিল। হ্যাঁ, করতে দেখো সোমারফেল্ড মডেলে করতে 2-3টে পেয়েছি। মানে কি, আর অ্যাটমটাকে আমরা পারফেক্টলি জানার চেষ্টা করছি এবং পারফেক্টলি ডিফাইন করে ফেলছি, প্রায় সবই আমরা লিমিটেশনগুলো দূর করছি। সেটা দেখো সোমারফেল্ড মডেলের সীমাবদ্ধতা কমতে 3টে এসে গেছে, 3টে কি 2টোর মধ্যে এসে গেছে, ঠিক আছে। তাহলে আমরা পরপর এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পর আরেকটু আমরা এগিয়ে যাই, যে 1920 সালে চলে আসি। আমরা 1916 সালে ছিলাম, 1916 সালের পর আমরা চলে আসি 1920 সালে। 1920 সালে কী করেছিলেন ড্রি বগলি, না ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, উনি ড্রি বগলি, উনি তার বিখ্যাত সূত্র দিয়েছিলেন এবং তিনি নোবেল লরিয়েট। হি অলসো এ নোবেল লরিয়েট সায়েন্টিস্ট বিকজ অফ থিওরি ইজ প্রিপারেশন বাই দ্য ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। ইন দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ এ হিস্ট্রি স্টুডেন্ট, মানে তিনি প্রথম সময় তিনি ইতিহাসের ছাত্র ছিলেন। পরে তিনি বুঝতে পারলেন যে আমার ইতিহাসটা ভালো লাগছে না, তখন তিনি তার বিখ্যাত সমীকরণ, তার ইকুয়েশনটা ইজ ভেরি শর্ট এবং তার থিওরি পেপারটাও ইজ ভেরি শর্ট, বাট তার সিগনিফিকেশন ইজ ভেরি হাই, এবং তার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। তিনি কী বলছেন না, সঞ্চালনশীল কোনো ইলেকট্রন জাতীয় কোনো কণিকার মধ্যে কণাধর্ম ও তরঙ্গধর্ম উভয়ই বর্তমান। সমস্যা দেখা গেল। আবার বলছি, সঞ্চালনশীল ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্র কণিকার ক্ষেত্রে কণাধর্ম বা তরঙ্গদৈর্ঘ্য উভয় বর্তমান। এর মধ্যে অনেক ব্যাকগ্রাউন্ড গল্প আছে, সেই গল্পগুলো আমি যাব না, সেই গল্পগুলো আমি পরে বলবো। সেগুলো সিলেবাসের মধ্যেগুলো আছে, কিন্তু ফিজিক্সের চ্যাপ্টারের দিকে আছে, সেগুলো আমি যাব না, সেগুলো আমি তোমাদের পরে একদিন বলবো, যেটা একটু ফাঁকা সময় পাবো তখন বলবো। কি বলছেন, যদি কোনো সঞ্চালনশীল কোনো ইলেকট্রন যদি ঘুরে বেড়ায়, তার মধ্যে কণাও আছে, পার্টিকেলও আছে। মানে ধরো
এই একটা পেন বা পাথর বা বই, যে পেনটা পড়ে আছে, এই পেনের মধ্যে এই পেনটা ধরো প্লাস্টিক তৈরি, প্লাস্টিক মানে সিলিকন বা কার্বন দিয়ে তৈরি, তাহলে এর মধ্যে যে কার্বন মেটেরিয়ালসগুলো আছে, এর মধ্যে ইলেকট্রন প্রোটনগুলো ঘুরে বেড়াচ্ছে, সেটা কণাও বটে আবার তরঙ্গও বটে। মানে কি, সেটা তরঙ্গ মানে মেঘের মতো, তুমি এক্স্যাক্ট পজিশান বুঝতে পারছো না। তরঙ্গ ধর্ম আছে, এর মধ্যে কণা ধর্ম আছে। ধাক্কা দিলে তরঙ্গ ধর্ম, কিছু কিছু তরঙ্গ ধর্ম দেখায়, তরঙ্গের মতো এরকম তরঙ্গের মতো ওয়েভ আকারে এগিয়ে এগিয়ে যায়। আবার ধাক্কা দিলে মেকানিক্যাল শব্দ হয়, ধাক্কা দিলে এগিয়ে যায়। তাহলে ইলেকট্রনের মধ্যে কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্মও আছে। এতদিন আমরা কি জানছিলাম, ইলেকট্রন হচ্ছে কণা ধর্ম। বর্তমানে ইলেকট্রনগুলো এবার সলিড পার্টিকেল, ইলেকট্রনগুলো এভাবে ঘুরে বেড়াচ্ছে, মাস ভেলোসিটি এক্স্যাক্টলি মেজার করেছিলাম। কিন্তু না, তিনি কি দেখালেন না, এটা যখন তিনি করেছিলেন আমি সবাই তখন অবাক ছিল, বলছে কি বলছেন, কি আজে বাজে কথা বলছেন, ইলেকট্রনও আবার পার্টিকেলও আছে, ওয়েভও আছে, তার মানে কি এটা পেনটা ওয়েভ, পার্টিকেলগুলো ওয়েভ, পাথরগুলো কি ওয়েভ, সমুদ্রের রকগুলো কি ওয়েভ, সমুদ্রের ঢেউ নয় ওয়েভ, সমুদ্রের ধারে বসলে সমুদ্রের ধারে পাথরগুলো কী হয়, আপনি বলছেন কি না পাথরের মধ্যেও ওয়েভ আছে। অবাক কাণ্ড, সবাই বোকা বোকা ভাবলো, সবাই পাগল নাকি। তারপরে দেখা গেল যে না, একটা এক্সেলেন্ট কাজ হয়েছে, যেটা তিনি এই সূত্রটা কেবলমাত্র ওই ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তার বিখ্যাত সূত্রটা কি, না তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কী হবে, ল্যামডা ইজিক্যাল টু h/mv। এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এমটা হচ্ছে মাস, ভিটা হচ্ছে ভেলোসিটি, বা h/p, এমবিকে পি দিয়েও ডিনোট করা, এটা ভিভিয়ে দেওয়া যাচ্ছে। এটা এক্সেলেন্ট, তার সূত্রটাও ছোট এবং কাজটাও ছোট, কিন্তু তার সিগনিফিকেশনটা অনেক বেশি। ল্যামডা ইজিক্যাল টু h/mv বা ল্যামডা ইজিক্যাল টু h/p, এটা হচ্ছে তার বিখ্যাত সমীকরণ ডি ব্রগলির। কোনো কণা বা ক্ষুদ্র তরঙ্গ জাতীয় তরঙ্গের কণা ধর্ম বা তার তরঙ্গের ওয়েভ লেন্থ, ইলেকট্রনের ওয়েভ লেন্থ ল্যামডা, ইসটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস, ভিটা হচ্ছে তার ভেলোসিটি। ঠিক আছে, এবার কি দেখব না, ডি ব্রগলির সমীকরণ থেকে বোরের কৌণিক ভরবেগের সমীকরণ। দেখো বোর, যেটা তোমাকে আগেও বলেছি, বোর পস্টুলেটে কি দেখা গিয়েছিল, বোর পস্টুলেট বলেছিল যে, বোর পস্টুলেট কি আমি খাতায় পড়িয়েছি না হলে, হ্যাঁ খাতায় পড়িয়েছি। দেখো MVR ইজিক্যাল টু NH/2π, এর কোনো ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা থিওরিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই। MVR ইজিক্যাল টু NH/2π, তিনি এটা ধরে নিয়েছিলেন যে কৌণিক ভরবেগ MVR NH/2π সমান হবে, এর কোনো থিওরিক্যাল বা তাত্ত্বিক ব্যাখ্যা নেই। এটা তুমি বোর্ড লিমিটেশনে তুমি পড়বে, বোর্ডের সীমাবদ্ধতা এটা দেওয়া আছে, দেখবে তিনি যে MVR NH/2π এর কোনো থিওরিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, তিনি একটা আন্দাজে একটা ধরেছিলেন যে এটা এরকম হতে পারে। কিন্তু ডি ব্রগলি এসে তার এক্স্যাক্ট যে তার ধরাটা যে ঠিক বা তার আন্দাজটা যে ঠিক, তিনি যে আন্দাজ করেছিলেন সেটা ভবিষ্যতে ঠিক, 1920 সালে ডি ব্রগলি তিনি তার প্রমাণ করলেন। কী করে প্রমাণ করলেন দেখো, কি বলেছিল নিলস বোর, MVR ইজিক্যাল টু NH/2π, এখান থেকে MVR ইজিক্যাল টু লিখতে পারি NH/2πr, খালি আরটা নিচে নামালাম, আর ডি অ্যাকর্ডিং, এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। অ্যাকর্ডিং টু ডি ব্রগলি ইকুয়েশন ল্যামডা ইজিক্যাল টু h/mv, এই যে ডি ব্রগলি সমীকরণ থেকে দেখতে পেয়েছিলাম, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার এই 1 নম্বর সমীকরণ MV আর 2 নম্বর সমীকরণ MV, দুটো MV তুলনা করে দিলাম। দুটো MV তুলনা করে দিলে হবে h/λ NH/2π, এই যে এই MVর জায়গায় এই তাহলে এখান থেকে MV ইজিক্যাল টু কী পাচ্ছি, h/λ, তাহলে এখানে পুট করে দিলাম 1 নম্বর সমীকরণে h/λ, তাহলে NH/2π, h কাটলো, তাহলে 2πr ইজিক্যাল টু NH পেলাম এখান থেকে। এই সমীকরণ 2πr ইজিক্যাল টু NH মানে কি, বৃত্তাকার কক্ষপথের পরিধি 2πr মানে কি পরিধি, বৃত্তাকার কক্ষপথের যে পরিধি, যে বৃত্তাকার কক্ষপথের পরিধি তিনি যে বলেছিলেন সেটা কি n ইন্টু ল্যামডার সাথে সমানুপাতিক। তিনি কক্ষপথ বৃত্তাকার না কল্পনা করে, তিনি উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা না করে, তিনি বলছেন ওয়েভ আকারে কল্পনা করেছিলেন। এই যে ওয়েভ যেমন প্রোপাগেশন করে, ওয়েভ এভাবে কেঁপে কেঁপে চলে, এই বৃত্তাকার কক্ষপথের পরিধি 2πr n ল্যামডার সাথে সমানুপাতিক। ঠিক আছে, এটা তিনি পেয়েছিলেন। তাহলে আমরা এখান থেকে ল্যামডা ইজিক্যাল টু কী লিখতে পারি, ল্যামডা ইজিক্যাল টু NH/n। ঠিক আছে, আর ডি ব্রগলির সমীকরণ থেকে ল্যামডা ইজিক্যাল টু কী লিখতে পারি, ল্যামডা ইজিক্যাল টু h/mv। এই 3 নম্বর 4 নম্বর ল্যামডা দুটো তুলনা করে দিচ্ছি, h/mv 2πr। ঠিক আছে, এখান থেকে MVR ইজিক্যাল টু NH/2π পাচ্ছি। দেখো MVR ইজিক্যাল টু NH/2π, তাহলে MVR ইজিক্যাল টু NH/2π যেটা তিনি ধরেছিলেন এটা তিনি মিলিয়ে দিলেন, এটা ডি ব্রগলি মিলিয়ে দিলেন। তার মানে কি, নিলস বোরের সূত্রটা আরও কিন্তু জোর পেলো, ফার্স্ট পস্টুলেটটা আরও কিন্তু জোর পেলো, নিলস বোরের
থিওরিটা একটু জোর পেলো, নিলস বোরের যে ব্যাকগ্রাউন্ডের লিমিটেশনটা আরও দূর হলো, কার দ্বারা? ডি ব্রগলির দ্বারা। তিনি মিলেন এক্সেলেন্ট, ডি ব্রগলির সমীকরণও ছোটো কিন্তু তার সিগনিফিকেশনটা এক্সেলেন্ট, দারুণ কাজ, এই জন্য তিনি নোবেল পেয়েছিলেন। দেখে নাও, আমাদের শুধু এটা জানতে হবে ল্যামডা ইকুয়াল টু h/mv। ঠিক আছে, তাহলে লিমিটেশন দেখে নিই, ডি ব্রগলির সমীকরণের লিমিটেশন বা সীমাবদ্ধতা কি না, এই সূত্রটি কেবলমাত্র আণুবীক্ষণিক মানে অনুবীক্ষণিক কণা যেমন ইলেকট্রন, প্রোটন, নিউটনের ক্ষেত্রে প্রযোজ্য। বৃহৎ অনুমা, এই যে একটা বল ছুটে যাচ্ছে, বল একটা ম্যাক্রোমলিকুল বল, আমি বল ছুটে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, তাহলে মাস আছে, ভেলোসিটি আছে, তার ল্যামডাটা কত, তার ওয়েভলেন্থটা কত, তার ওয়েভলেন্থটা আমরা মাপতে পারবো না, কেবলমাত্র ইলেকট্রনের ওয়েভলেন্থ মাপতে পারবো। ইলেকট্রন, নিউটন, প্রোটন, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু বা অ্যাটমের ক্ষেত্রে তাহলে ওয়েভলেন্থটা কীভাবে মাপতে পারবো? ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, এই ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv কেবলমাত্র ইলেকট্রন, নিউটন, প্রোটন এদেরই মাপতে পারবো, বড় বড় পার্টিকেলের ক্ষেত্রে মাপতে পারবো না। সেটাই তার একটা ডি ব্রগলি সমীকরণের সীমাবদ্ধতা। দেখো তুমি এখানে লক্ষ্য করো, পরপর লিমিটেশনের পরিমাণও কমে গেছে। আমি বারবার বলছি, নিলস বোর্ডে যতগুলো লিমিটেশন ছিল, রাদার্স বোর্ডে যতগুলো লিমিটেশন ছিল, তার থেকে কমে 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 সোমারফেল্ডের মডেলের লিমিটেশন 3টে না 2টো হলো। সেখানে ডি ব্রগলি সমীকরণের লিমিটেশন দেখলাম মাত্র 1টা হয়েছে। এরপর আরও যখন দেখব লিমিটেশন আমরা পাবো না বলা ভুল, কিন্তু ভবিষ্যতে যখন আবিষ্কার হয়ে যাবে, আপাতত আমরা লিমিটেশন কোনো কিছু পাচ্ছি না, বরাবর লিমিটেশনের পরিমাণ কমতে শুরু করেছে। তার মানে আমরা অ্যাটমকে পুরোপুরি ডিফাইন করতে পেরেছি, অ্যাটমকে আমরা জানতে পেরেছি। ঠিক আছে, এবার আমরা চলে আসি 1926 সালে। 1926 সালে কী বললেন? 1926 সালে একটা সায়েন্টিস্ট শোয়েডিঙ্গার, তিনি তার ওয়েভ ইকুয়েশন প্রপোজ করলেন। কী বললেন? যে ইলেকট্রন, প্রোটন, নিউটন এগুলো কোনো কণা নয়, এগুলো হচ্ছে ওয়েভ বা তরঙ্গ আকারে থাকে, মেঘের মতো থাকে। এদের কোনো আমি এক্স্যাক্ট পজিশন মাপতে পারবো না, এরা ওয়েভ তরঙ্গ আকারে থাকে, মেঘের মতো থাকে, এবং তাদের জন্য তিনি ওয়েভ মেকানিক্স করলেন, যেটা হচ্ছে মডার্ন ফিজিক্স, যেটা ক্লাসিক্যাল ফিজিক্সের বাইরে। দিস ইজ ওয়ান টাইপ অফ মডার্ন ফিজিক্স। তিনি তার তরঙ্গের সমীকরণ প্রপোজ করলেন কি না, d2 psi by dx2 প্লাস d2 psi by dy2 প্লাস d2 psi by dz2 প্লাস 8 pi স্কোয়ার m by h স্কোয়ার e মাইনাস v psi ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল শোয়েডিঙ্গার ইকুয়েশন। আর 2 ডাইমেনশনাল করলে, এটা সিম্পলিফাই করলে হ্যামিল্টনিয়ান অপারেটরস h ক্যাপ বাই সাই ইজ ইকুয়াল টু e সাই। এটা 2D ইকুয়েশান, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেশন ফাংশন। এইটা তোমাদের কিছুই মাথায় ঢোকেনি এবং মাথার উপর দিয়েই গেছে, এবং আমি সে ডিটেলসে বলিও নি হোয়াট ইজ হ্যামিল্টনিয়ান ফাংশন। এই হ্যামিল্টনিয়ান ফাংশানে অপারেট করলে এখান থেকে এনার্জি ক্যালকুলেশন করলে ইলেকট্রন এনার্জি পাবো। এখান থেকে আমি কিছুই বলিনি, এই সমীকরণটা তোমাদের কিছুই লাগবে না, খালি শুধু জেনে না 1926 সালে শোয়েডিঙ্গার তার ইলেকট্রন প্রোটনকে কণা নয় ওয়েভ আকারে, এই যে শোয়েডিঙ্গার চলমান কণার গতির প্রকৃতির সাকারে তরঙ্গের সমীকরণ মানে ইলেকট্রন প্রোটনকে তিনি ওয়েভ আকারে কীভাবে তিনি এই সমীকরণের সাথে মেজারমেন্ট করেছিলেন। এই সমীকরণও লাগবে না, এইভাবে ক্যালকুলেশনও লাগবে না, খালি এটা জেনে নাও। ঠিক আছে, কিন্তু তোমাদের ডি ব্রগলি সমীকরণ লাগবে, সোমারফেল্ড মডেল লাগবে, এগুলো খুব লাগবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক, আশা করছি। এটা তোমাদের মাথার উপর দিয়ে গেছে, এটা তোমাদের ভয়কার কিছু নেই, এটা তোমাদের আসবে না। ঠিক আছে, খালি জাস্ট জেনে নাও। ঠিক আছে, ওকে, বাই।